আমরা ৩ জনে এসছি বহু বছর পর পাহাড়ে ঘুরতে। ছোটবেলার আমরা ৩ বন্ধু ৭ বছর পরে আবার একসাথে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার জন্য আমরা কোনো আলাদা করে গাড়ি বুক করিনি। আমি ১ম বার গাড়ি নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম শিলিগুড়ি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই আলিয়াটার গ্রামটিতে। ২ টো হোমস্টেতে আমরা স্টে করেছিলাম। একটা ছিল হচ্ছে আলিয়াটারে, সেটার নাম হচ্ছে ভার্নাক হোমস্টে, আর একটা ছিল রেলিং অর্কাড ফার্মস্টে। ২ টো আলাদা, আলাদা ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো আমার এক্সপেরিয়েন্স। আমার আর ওর বিয়ে হয়ে গেছে, আমার ছেলেও হয়ে গেছে, বাট এখন শুভ হচ্ছে এলিজিবল ব্যাচেলার। বুড়ো ব্যাচেলার, এলিজিবল ব্যাচেলার বলাটা ভুল, বুড়ো ব্যাচেলার, সেই জন্য ঘোমটা দিয়ে বসে আছে। যে কোনো সৌন্দর্যকে উপভোগ করতে গেলে বিপজ্জনক পথ বা বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করে আসতে হয়। এখানেও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। কেন সেটা দেখতে থাকো, বুঝতে পারবে। ভাই সাহেব, রাস্তার কি অবস্থা! তোর এখন হাতে ৩টে জীবন, উতরা ভাই এই যাত্রা ঠিকঠাক করে রেসপন্সিবিলিটি নি। কালকে আছে একটা যাত্রা, ওটা আরো ডেঞ্জার রাস্তা, ওটা আরো ডেঞ্জারাস রাস্তা। ও মাই গড! কিন্তু ভাই তুই সামনে দেখ, তুই সিরিয়াসলি ওই সামনে দেখ। হ্যাঁ, ওর দোষ ছিল না, কুকুরটা পক করে চলে এসেছে। আমি এর ক্যামেরা সিস্টেম কি বুঝতে পারছি না। গেছিলাম ইয়েতে, তখন আমরা ও ভাই জানো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? আমরা জোরথাং হয়ে আলিয়াটারের দিকে যাচ্ছিলাম। এটা বিজনবাড়ি হয়ে যেতে হয়, দার্জিলিং হয়েও যাওয়া যায়, কিন্তু দার্জিলিংয়ে যে ট্রাফিক জ্যামটা হয় সেটা অ্যাভয়েড করার জন্য সেখানে 10 কিলোমিটার হয়তো বেশি ছিল রাস্তা, কিন্তু সময় কম লাগার কথা। বাট যেহেতু আমি পাহাড়ি রাস্তায় প্রথমবার গাড়ি চালাচ্ছি, গাড়ি খুব সাবধানে এবং আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম। আর রাস্তার যা কন্ডিশন ছিল, যেখানে 4 ঘন্টায় আমাদের আলিয়াটার পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমাদের লেগে গেল প্রায় 9 ঘন্টা, মানে ডাবলের থেকেও বেশি। only one vehicle at a time. চলো, একটাই vehicle আছে, চুপচাপ চলো। বাহ! সিকিম ক্রস করে আমরা যখন বেঙ্গলে ঢুকলাম, তখন আমাদেরকে এই রামমাম ব্রিজটা ক্রস করতে হলো। রামমাম ব্রিজটা ক্রস করার পরেই যখন আমরা ডান দিকে রওনা দিলাম বিজনবাড়ির উদ্দেশ্যে, তখন থেকেই রাস্তার অবস্থা খুবই খারাপ হতে শুরু করলো। দেখো আমাদের কি অবস্থা হয়েছিল। একটু এগোতে দেখতে পেলাম রাস্তাটা একটুখানি চড়াই আছে, আর চড়াইয়ের ওখানে এসে আমার গাড়িটা এমনভাবে আটকে গেল যে সামনের চাকাটা গোল গোল করে ঘুরে যাচ্ছে, বাট গাড়ি আর এগোচ্ছে না। তখন আমাকে পিছনে যে ডাম্পারটা দাঁড়িয়ে আছে, সেই ডাম্পারে যে ড্রাইভার আছে তাকে রিকোয়েস্ট করলাম, দাদা আমার গাড়িটা একটু প্লিজ উপরে উঠিয়ে দিন। তারপর আমরা পিছনে ধাক্কা মেরে গাড়িটাকে উপরের দিকে তুললাম। আর ওই ডাম্পারের যে দাদা ছিলেন উনি আমাদের হেল্প করলেন গাড়িটা উপরের দিকে তুলে দিতে, যাতে আমি ফার্দার যে রাস্তাটা আছে সেটা নিয়ে এগিয়ে যেতে পারি। ভোগান্তি এর পরেও শেষ হয়নি, কারণ আমরা গুগলের উপর সম্পূর্ণ আস্থা রেখে এগিয়ে যাচ্ছিলাম গুগল ম্যাপ ধরে। বাট গুগল ম্যাপ যে রাস্তা দেখাচ্ছিল সেই রাস্তা দেখে আমাদের আরও ভয় লাগতে শুরু করে। তো আমরা রাস্তা গুলিয়ে ফেলি এবং সেই কারণে লোকাল লোকজনদের সাথে কথা বলে কিভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। গুগল ম্যাপের ভরসায় আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় এত দূর আসার পরে নিচে যে মাটিটা দেখতে পাচ্ছ, এইরকম মাটি দেওয়ার সামনে উঁচু খাড়াই রাস্তা ছিল, যেটা দেখে আমরা লিটারেলি ডাউট করি যে আমাদের গাড়ি আদৌ যাবে কি না। আর ডিসিশান নিই যে না, ওখান থেকে আমাদেরকে ইউটার্ন নিতে হবে। আমাদের প্রায় 15 কিলোমিটার এক্সট্রা পথ চলা হয়ে গেল। না, আমরা ইউটার্ন নিয়ে শিলিগুড়ি রিটার্ন যাচ্ছি না, আমরা ইউটার্ন নিয়ে আবার অন্য রাস্তা দিয়ে আমরা হোমস্টের দিকেই এগিয়ে চললাম। এবার গুগলের আশা ছেড়ে আমরা হোমস্টেতে ফোন করলাম এবং লোকাল লোকজনদের সাথে কথা বলে লিটারেলি ডিসিশন নিলাম যে কিভাবে আমরা শেষমেশে আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছাবো।
কিছুক্ষণ ভালো রাস্তা পাচ্ছি, আবার খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা চলতে থাকলাম, আর তারপরে যেটার ভয় লাগছিল সেটাই হলো। পাহাড়ে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে, আর অন্ধকার নেমে আসলো, আর এতটাই অন্ধকার ছিল রাস্তায়, জানি না ইলেকট্রিসিটি কিছু প্রবলেম হয়েছিল। রাস্তা একদম ডিপ ব্ল্যাক, শুধুমাত্র গাড়ির হেডলাইট ছাড়া রাস্তায় আর কোনো আলো দেখতে পাচ্ছি না। আর রাস্তাটা সম্পূর্ণ রকমভাবে ভাঙা আর ভয়ঙ্কর চড়াই এবং উতরাই সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। এই রকম ড্রাইভিং আমি প্রথমবার করছি। লিটারেলি ভয়ও লাগছে, কিন্তু খুব এক্সাইটমেন্টও লাগছে। রাস্তাটা এতটাই অন্ধকার ছিল আর এতই ভাঙাচোরা রাস্তা ছিল। আমাদের হোমস্টেতে যখন আমরা ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে আমরা ঠিকঠাক যাচ্ছি কি না, আমাদেরকে যখন ওরা জিজ্ঞাসা করছে আমরা কোথায় আছি, না আমরা ঠিক করে বোঝাতে পারছি যে আমরা কোথায় আছি, না ওরা ঠিক করে বলতে পারছে যে আমাদের কিভাবে আসতে হবে। এমন অবস্থায় রাস্তায় একটা লোকও আমরা দেখতে পাচ্ছিলাম না, যাকে জিজ্ঞাসা করবো ফার্দার যে আমরা কোথায় যাব। হঠাৎ করে দেখতে পারি একটা স্কুটার আসছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা বলল যে তারা নাকি আলিয়াটারই যাচ্ছে, যেখানে ম্যাক্সিমাম লোকজন আলিয়াটারের নাম বললে চিনতে পারছিল না, সেখানে তারা বললো তারা নাকি আলিয়াটারই যাচ্ছে, আর বললো যে আমাদের পিছন পিছন আসুন। তো আমরা ওর পিছন পিছন গেলাম, একদম আমাদের হোমস্টের রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে সেই অবধি আমাদেরকে নিয়ে গেল। আমি এই জার্নিটা করে আমি এটা সম্পূর্ণ বিশ্বাস করে বলতে পারি যে পাহাড়ের লোকজন, বিশেষ করে দার্জিলিং ডিস্ট্রিক্ট বা কালিম্পং ডিস্ট্রিক্টের, তারা খুবই হেল্পফুল। সন্ধ্যে 7:30টার সময় আমরা পৌঁছালাম আমাদের ভার্নাক ইকোস্টে। আর যেমনটা বলেছিলাম, কোনো ভালো জিনিসকে দেখতে গেলে অনেক বিপজ্জনক পথ অতিক্রম করে আসতে হয়। এখন আমরা সেই পথ অতিক্রম করে ভালো জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছি। যদিও তখন রাত 8টা বাজে, বাট আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আমাদের জন্য রেখে দেওয়া যে লাঞ্চটা ছিল সেটা আমরা খুব অল্প করে হলেও খেয়েছিলাম। ভাতের সাথে 2 রকম সবজি, ডাল আর ডিমের ঝোল ছিল এটা লাঞ্চে। খাচ্ছিলাম যদিও আমরা ইভিনিংয়ে। এটা ডাইনিং এরিয়ার একটা ভিউ। ঠিক 1 ঘন্টা পরে আমরা ইভিনিং স্ন্যাক্সও খেলাম। আমার বলতে গেলেও হাসি পাচ্ছে, বাট তার একটু পরে 10টা নাগাদ আমরা ডিনারও করলাম। ডিনারে দেওয়া হয়েছিল চিকেন, রুটি, আর এখানে একটা স্যালাড টাইপের দেওয়া হয়েছিল, আর আলু ভাজা। সকালটা হতেই ইকোস্টেটার সৌন্দর্য যেন 10 গুণ বেড়ে গেল। এই বাচ্চাটার সাথে কথা বলছিলাম। এই বাচ্চাটা অ্যাকচুয়ালি একজন মঙ্ক। অনেকদিন পরে বন্ধুরা একসাথে এসেছি ঘুরতে। কালকে শুভ একটু পড়ে গেছিলো, ওর কোমরে একটু লেগেছে, তো ওর একটু মন মেজাজ খারাপ ঠিকই, বাট আমাদের খুব ভালো লাগছে, আমরা দারুণ এনজয় করছি। রাস্তাটা যেটা ছিল এই ভার্নাকে আসার, সেটা মাত্র 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা শিলিগুড়ি থেকে, কিন্তু আমার সময় লেগে গেল প্রায়
7-8 ঘন্টা। গুগলে অনেক রকমের ম্যাপের রাস্তা দেখাচ্ছিলো যেখানে আমরা গিয়ে পৌঁছাতে পারছিলাম। গাড়ি করে যাওয়া আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স, বাট যাই হোক চালিয়ে পৌঁছে গেছি এখানে। পৌঁছানোর পর খুব ভালো লাগলো। হোমস্টেটা তো খুবই সুন্দর দেখতে। তোমরা যেটা দেখলে এই হোমস্টেটা সত্যিকারই এরকমই দেখতে, আর সামনে থেকে আরও বেশি ভালো লাগে। খাবার দাবার আমি বলবো ওকে ছিল, খুব ভালো ছিল না, খুব খারাপও ছিল না। লাঞ্চ আমরা করেছিলাম সন্ধ্যে 7টার সময় এসে, 7টা বলা ভুল, 8টার সময় এসে লাঞ্চ করেছিলাম, আর ডিনার করেছিলাম 10টার সময়। তো এই টাইমিংটা গন্ডগোল হয়ে গেছিলো যে আসার পথের জন্য। ওয়েদার পুরো ফগি, পিছনে কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে সুন্দর পাহাড়ের মানে টেক্সচার দেখা যায়, বাট এখানে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা থাকার জন্য। বাট এইটা ভালো যে সানি ওয়েদার, কমফোর্টেবল ওয়েদার। এখানকার ওনার ওনার সাথে আমি কথা বলছিলাম, উনি অ্যাকচুয়ালি একজন ডক্টর, খুব ভালো ব্যবহার ওনার। ওয়ার্নাকি কোস্টে একটা অসাধারণ অফবিট প্লেস। এখানে থাকতে গেলে আগে থেকে বুকিং করতে হবে, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম। এদের চার্জ হচ্ছে 1800 টাকা পার ডে পার হেড। রুম খুব লিমিটেড আছে, তো অবশ্যই আগে থেকে বুকিং করে তবেই আসবে। 1800 টাকায় 4 বেলা খাওয়া এবং থাকা। আজকে চলে যাবো আবার রেলিং। তো রেলিংয়ের জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওয়েট, এখনও ভিডিওটা শেষ হয়নি। যে রাস্তা দিয়ে আমি উঠে এসেছিলাম এই হোমস্টের দিকে, সেই রাস্তা দিয়ে আবার নামবো। রাতের বেলা আমি দেখাতে পারিনি রাস্তাটা, দিনের বেলা দেখো কি অবস্থা। এই রাস্তা দিয়ে যদি তোমাদের রাস্তা হয় অবশ্যই 4x4 গাড়ি রেকমেন্ডেড। আমি জানি না, আমি নিজেকে স্কিল্ড ড্রাইভার মনে করি না, তা সত্ত্বেও আমি এই রাস্তাটা ওভারকাম করে একটা ছোট হ্যাচব্যাক নিয়ে চলে এসেছিলাম। বাট আমি রেকমেন্ড করব অবশ্যই 4x4 গাড়ি ছাড়া এই রাস্তাটায় এসো না। রেলিং পৌঁছানোর আগে আমার গাড়ির অবস্থা এই রকম হয়ে গেছিলো। কিভাবে হলো এরকম অবস্থা সেটা জানার জন্য আমার পরের ভিডিওটা অবশ্যই দেখো, যেখানে আমি রেলিং ঘুরে দেখিয়েছি আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, তো যখনই নেক্সট ভিডিও আপলোড হবে তোমাদের কাছে আপডেট চলে যাবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।